নমস্কার। আমরা আলোচনা করছিলাম পরিবেশের সংকট অধ্যায়টি থেকে। তো আজকে আমরা আলোচনা করব জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। এই জীব বৈচিত্র্য কথাটি প্রথম প্রচলন করেন W.G. Rosen in the year of 1985। 1985 খ্রিস্টাব্দে W.G. Rosen এই জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কথাটি প্রথম প্রচলন করেন। তাহলে প্রথমে আমরা জানব যে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য কাকে বলে। জীব বৈচিত্র্য কাকে বলে? তোমরা তোমাদের চারপাশে অসংখ্য জীব দেখতে পাও। যেরকম আমরা চারপাশে দেখতে পাই গরু, ছাগল, মানুষজন দেখতে পাই, কত রকমের উদ্ভিদ প্রজাতি দেখতে পাই, আবার বাড়িতে পিঁপড়ে, পোকামাকড় এগুলোও দেখতে পাই, বাইরেও দেখতে পাই। তাহলে এত ধরনের আবার যেটা দেখতে পাই না, এই যে তোমাদের হঠাৎ করে হাঁচি, কাশি, সর্দি হয়ে গেল, কি একটু জ্বর হয়ে গেল, তো আমরা বলি যে কি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, বা এই যে এখন যে করোনা ভাইরাসের কথা হচ্ছে, আমরা খালি চোখে দেখতে পাই না তো। তাহলে যাদেরকে খালি চোখে দেখতে পাওয়া যায় না তাদেরকে কি বলা হয়? অণুজীব বলা হয়। অর্থাৎ যে সমস্ত জীবেদেরকে খালি চোখে দেখতে পাওয়া যায় না, যাদেরকে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়, তাদেরকে বলা হয় অণুজীব। তাহলে আমাদের চারপাশে যত ধরনের উদ্ভিদ, প্রাণী এবং আণুবীক্ষণিক জীব বা অণুজীব রয়েছে, তাদেরকে নিয়েই গড়ে ওঠে জীব বৈচিত্র্য। অর্থাৎ আমাদের চারপাশে জীবনের যে বৈচিত্র্য আমরা দেখতে পাই, জীবনের যে বৈচিত্র্য আমরা দেখতে পাই, তাকেই বলা হয় জীব বৈচিত্র্য। তো এমনি আরেকটা ডেফিনেশন হিসেবে বলা যেতে পারে যে কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী জীবেদের মধ্যে যে বিভিন্নতা, সেই বিভিন্নতাটা কিসের হতে পারে? সেই বিভিন্নতাটা হতে পারে স্থান ভেদে, জিনগত বৈচিত্র্য ভেদে, প্রজাতি ভেদে, বাস্তুতান্ত্রিক ভেদে, জীব সম্প্রদায় ভেদে যে বৈচিত্র্য আমরা দেখতে পাই, অর্থাৎ জীবনের যে বৈচিত্র্য গড়ে ওঠে, তাকেই বলা হয় জীব বৈচিত্র্য। নেক্সট আমরা পড়ব জীব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল। জীব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল। তো জীব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল কাকে বলে? পৃথিবীতে এমন কিছু অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায়। আবার এই রকম অঞ্চলও আছে সেখানে এমন প্রজাতির জীব পাওয়া যায় যা পৃথিবীর আর অন্য কোথাও পাওয়া যায় না। এই সমস্ত অঞ্চলকে বলা হচ্ছে জীব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল। বা এই জীব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চলকে কি বলা হয়? বলা হয় বায়োডাইভার্সিটি হটস্পট। খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা কিরকম অঞ্চল হবে না, পৃথিবীতে এমন কিছু অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায়, আবার সেই সমস্ত অঞ্চলে এমন কিছু জীব প্রজাতি রয়েছে যেগুলো আর অন্য কোথাও পাওয়া যায় না, তবেই আমরা সেই অঞ্চলকে বলবো বায়োডাইভার্সিটি হটস্পট। তো পৃথিবীর বায়োডাইভার্সিটি হটস্পট পৃথিবীতে রয়েছে।
তার মধ্যে পৃথিবীর 4টে বায়োডাইভার্সিটি হটস্পট হলো, 1 নম্বর হচ্ছে পূর্ব হিমালয়, এটা আমাদেরকে কিন্তু পড়তে হবে, হ্যাঁ, পূর্ব হিমালয়। এই পূর্ব হিমালয়ের মধ্যে সিকিম, দার্জিলিং, আমি আর লিখছি না, এটা অঞ্চলগুলো আমি বলে যাচ্ছি। পূর্ব হিমালয়ের মধ্যে কি আছে? সিকিম, দার্জিলিং, ডুয়ার্স, হ্যাঁ, আর তরাই অঞ্চল রয়েছে। 2 নম্বর হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা। অর্থাৎ পশ্চিমঘাট পর্বতমালা বলতে ভারতবর্ষের পশ্চিম উপকূল বরাবর ঘন অরণ্যে ঢাকা পাহাড়ি অঞ্চল, তোমাদের বইতেও আছে, দেওয়া আছে, দেখবে। নেক্সট 3 নম্বর হটস্পট হচ্ছে ইন্দো বার্মা। ইন্দো বার্মা কোনটা বলা হচ্ছে না? উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো এর মধ্যে পড়ছে, যেরকম মেঘালয়, অরুণাচল প্রদেশ, এইগুলো। আর নেক্সট 4 নম্বর হচ্ছে সুন্দাল্যান্ড। তাহলে এই 4টে হচ্ছে পৃথিবীর বায়োডাইভার্সিটি, মানে পৃথিবীর যে বায়োডাইভার্সিটি হটস্পট তাদের মধ্যে উল্লেখযোগ্য: পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা, শ্রীলঙ্কা, ইন্দো বার্মা আর সুন্দাল্যান্ড। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে যে মেগা ডাইভার্সিটি নেশন। এই ভারতবর্ষকে বলা হয় অতি বৈচিত্র্যের দেশ বা মেগা ডাইভার্সিটি নেশন বলা হয়। তো এই মেগা ডাইভার্সিটি নেশন কেন ভারতবর্ষকে বলা হয় না? আমাদের ভারতবর্ষের জীববৈচিত্র্য কিন্তু অতিরিক্ত মাত্রায় রয়েছে, যেরকম ভারতবর্ষকে তাই বলা হচ্ছে একটি অতি বৈচিত্র্যের দেশ বা মেগা ডাইভার্সিটি নেশন। পৃথিবীতে এরকম আরো কয়েকটি দেশ রয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্রাজিল, মাদাগাস্কার, ইকুয়েডর আর ইন্দোনেশিয়া। আর হচ্ছে ইকুয়েডর। এগুলো হচ্ছে সব মেগা ডাইভার্সিটি নেশন। তো কেন ভারতবর্ষকে বলা হচ্ছে অতি বৈচিত্র্যের দেশ? কারণ আমাদের ভারতবর্ষের জীববৈচিত্র্যের বিপুল সম্ভার রয়েছে। পৃথিবীর কয়েকটি অতি বৈচিত্র্য সম্পন্ন দেশের মধ্যে আমরা জানি ভারতবর্ষ অন্যতম। পরিসংখ্যান বলছে যে এখনো পর্যন্ত প্রায় 91,212 প্রজাতির মতো বন্য প্রাণী এবং পোকামাকড়, এছাড়া শামুক, কেঁচো ইত্যাদি রয়েছে আমাদের দেশে পাওয়া যায়। এছাড়া আমাদের যে ভারতীয় ভূখণ্ড যে রয়েছে, সেই ভারতীয় ভূখণ্ডের আয়তন 33 লক্ষ বর্গ কিলোমিটার, যার মধ্যে প্রায় 19.7% বা প্রায় 1/5 এলাকায় কিন্তু উদ্ভিদ প্রজাতিতে ঢাকা, অরণ্যে ঢাকা। এছাড়া সারা উদ্ভিদ জগতের প্রায় 7% এবং প্রাণী জগতের প্রায় 6.5% বাসভূমি এই ভারতবর্ষ। তো এইসব এছাড়াও আরও হাজারো রকমের জাতের দেশি ধান রয়েছে, অন্যান্য ফসল রয়েছে, কয়েকশো জাতের দেশি গবাদি পশু রয়েছে, যেগুলো কিন্তু জীববৈচিত্র্যের ভাণ্ডারকে পরিপূর্ণ করেছে। তাই বলা হচ্ছে ভারতবর্ষকে অতি বৈচিত্র্যের দেশ। নেক্সট যেটা বলবো যে সেটা হচ্ছে
যে এই জীববৈচিত্র্য, এই যে এত বিপুল জীববৈচিত্র্য ভারতবর্ষে রয়েছে, এই জীববৈচিত্র্যের গুরুত্ব এখন আমরা পড়ব। জীববৈচিত্র্যের গুরুত্ব তোমাদের বইয়েতেও দেখবে ছকের আকারে বেশ সুন্দর করে দেওয়া আছে, কিন্তু যখন লিখতে হবে তখন পয়েন্ট আকারে একটা মেন পয়েন্ট করে তার আন্ডারে কিছু কিছু পয়েন্ট করে লিখলে ভালো হয়। প্রথমেই জীববৈচিত্র্যের উৎস আছে খাদ্যের, জীববৈচিত্র্যের গুরুত্বের পয়েন্টে আমি যোগ করছি প্রথমেই খাদ্যের উৎস হিসেবে। তো খাদ্যের উৎস হিসেবে জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। যেরকম আমরা উদ্ভিদ থেকে যেরকম পাই, ধরো এই যে আমরা ফলমূল খাচ্ছি, হ্যাঁ, লেবু, আম, কলা, পেয়ারা উদ্ভিদ থেকে পাচ্ছি। আবার এই যে আমরা গবাদি পশু থেকে পাচ্ছি, যেরকম গরু, ছাগল থেকে কিছু দুগ্ধ উৎপাদনকারী এগুলো প্রাণী যাদের থেকে আমরা দুধ পাচ্ছি। মাংস উৎপাদনকারী হাঁস, মুরগি আমরা মাংস খাচ্ছি, ছাগল মাংস খাচ্ছি। তো যাই হোক না কেন, এগুলো হচ্ছে কিছু মাংস উৎপাদনকারী প্রাণী। এছাড়া যে আমরা শস্য জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলো জীববৈচিত্র্যের মধ্যে পড়ে, যেরকম ধান, ভুট্টা, যব, জোয়ার। কিছু মশলা উৎপাদনকারী উদ্ভিদ রয়েছে, যেরকম এই যে গোলমরিচ, জিরে, ধনে, হ্যাঁ, দারচিনি, এগুলো হচ্ছে মশলা উৎপাদনকারী উদ্ভিদ। তো এরকম উদ্ভিদ এবং প্রাণীরা রয়েছে যারা কিনা জীববৈচিত্র্যের গুরুত্ব হিসেবে, খাদ্যের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে যে ঔষধ প্রস্তুতিতে, ঔষধ প্রস্তুতিতেও এর গুরুত্ব রয়েছে। যেরকম আমরা জানি যে তোমার শিংকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ঔষধ কুইনাইন তৈরি হয়। আবার রেশারপিন, যেটা কিনা সর্পগন্ধা গাছ থেকে রেশারপিন তৈরি হয়, যেটা উচ্চ রক্তচাপ কমানোর ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। আবার আমাদের বাগানেই থাকে যে নয়নতারা গাছ থেকে দুটো উপক্ষার পাওয়া যায়, যার নাম হচ্ছে ভিন ক্রিস্টিন এবং ভিন ব্লাস্টিন। দুটো উপক্ষারের নাম কি বললাম? ভিন ক্রিস্টিন, আর একটা হচ্ছে ভিন ব্লাস্টিন। এই যে দুটো উপক্ষার পাওয়া যায়, এই দুটো উপক্ষার কিন্তু ক্যান্সার নিরাময় করতে সাহায্য করে। এরকম ঔষধ প্রস্তুতিতে বিভিন্ন রয়েছে। আবার আছে যেরকম ধরো প্রাণীদের মধ্যে তোমরা বলবে যে উদ্ভিদেরই তো সব হয়েছে, তাহলে জীববৈচিত্র্য কিন্তু প্রাণীদের মধ্যে যেরকম আর্মাডিলো প্রাণী রয়েছে, যেটা কিনা কুষ্ঠ রোগের গবেষণাতে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে যে পরিবেশ দূষণ রোধ। পরিবেশ দূষণ রোধ করবার জন্য কিন্তু জীববৈচিত্র্যের গুরুত্ব রয়েছে। যেরকম কি না আমরা জানি যে বট, অশ্বত্থ, বড় বড় যে গাছগুলো রয়েছে, তার বড় পাতার জন্য কি ধুলোবালি ওইখানে জমা হতে থাকে, যেটা কিনা পরিবেশ দূষণকে রোধ করতে পারে। আবার অণুজীবীরা বিভিন্ন বর্জ্য পদার্থকে ভেঙে ফেলে পরিবেশ দূষণ রোধ করে। হ্যাঁ, তো এইভাবে পরিবেশ দূষণ রোধ করা যেতে পারে। তো নেক্সট পয়েন্ট হচ্ছে জলবায়ুর স্থিতাবস্থা রক্ষা। জলবায়ুর স্থিতাবস্থা, তো এই যে ধরো আমরা পরিবেশে কি করছি, কার্বন ডাই অক্সাইড, এই যে প্রাণীকুল অর্থাৎ মানুষের আমরা কি করছি, যে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, আর পরিবেশ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করছি। উদ্ভিদ কি করে না, সালোক সংশ্লেষ পদ্ধতিতে অক্সিজেন পরিবেশে ত্যাগ করে, অক্সিজেন উৎপাদন করে আমরা জানি ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের মাধ্যমে, আর পরিবেশ থেকে এই ফটোসিনথেসিস করার জন্য সে কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে। তার ফলে পরিবেশে O2 এবং CO2 অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা পাচ্ছে। একমাত্র উদ্ভিদ আর কিছু অণুজীবীরা কি করে না, কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে পরিবেশে কিন্তু O2 CO2 এর ভারসাম্যকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়া আমরা কি জানি যে উদ্ভিদেরা মূল দিয়ে কি করে না, জল শোষণ করে। তার ফলে তারা অতিরিক্ত যে জল, যেটা বাষ্পাকারে পরিবেশে ফিরিয়ে দেয়। এই যে মূল
জল মাটি থেকে মূলরোমের সাহায্যে শোষণ করলো, এক্সেস যে জলটা সেটা পরিবেশে বাষ্প আকারে ছেড়ে দেয়, যাকে বলা হচ্ছে বাষ্পমোচন। এই বাষ্পমোচনের ফলে কি হচ্ছে না, বৃষ্টিপাত বজায় থাকছে পরিবেশে। তো এইভাবে জলবায়ুর স্থিতাবস্থাও রক্ষা করছে এবং এই জলচক্র নিয়ন্ত্রণ করছে, কিন্তু এই বাষ্পমোচন জলচক্রকেও নিয়ন্ত্রণ করে, জলচক্র এখানে ভূমিকা রাখে। নেক্সট হচ্ছে পরিবেশের বিভিন্ন মৌলের ভারসাম্য রক্ষা। যেরকম ধরো মাটিতে বিভিন্ন ধরনের অণুজীব উপস্থিত থাকে, তারা কি করে না, মৃত জীবেদের দেহ বা বর্জ্য যে সমস্ত পদার্থগুলো তাকে ভেঙে মাটিতে মিশিয়ে দেয়, তার ফলে মাটি তার যে হারানো পুষ্টিগুণ, হারানো নিউট্রিয়েন্টস, এগুলো আবার ফিরে পায়। হ্যাঁ, তো পরিবেশে বিভিন্ন মৌলের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও জীববৈচিত্র্যের গুরুত্ব রয়েছে। নেক্সট হচ্ছে যে মৃত্তিকা সংরক্ষণ। আমি সব পয়েন্টগুলো লিখছি না, এই কয়েকটা আমি লিখলাম, বাকিগুলো আমি আলোচনা করে দিচ্ছি। জীববৈচিত্র্যের গুরুত্ব তো আর বলে শেষ করা যাবে না। তো মৃত্তিকা সংরক্ষণের ক্ষেত্রেও হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদেরা কি করে না, মাটির গঠনকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়া কিছু যে মূলযুক্ত উদ্ভিদ বললাম, যারা কিনা মাটির জলধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ইত্যাদি। এছাড়া হচ্ছে কি না, তোমার অর্থনৈতিক কিছু গুরুত্ব রয়েছে। অর্থনৈতিক গুরুত্বের মধ্যে এই যে ধরো আমাদের চেয়ার টেবিল এগুলো যে তৈরি হচ্ছে, তোমরা স্কুলে যে বেঞ্চে পড়াশুনো করছো, হ্যাঁ, এই যে সমস্ত এগুলো কি উদ্ভিদের থেকে, কাঠ থেকে, তাহলে বনজ সম্পদ থেকে, যার কিনা একটা অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। আবার কাঠকে জ্বালানি রূপে ব্যবহার করা হয়, আবার কাগজ শিল্পেও ব্যবহার করা হয়। তো এই রকম বিভিন্ন এছাড়া গৃহ সামগ্রীর বিভিন্ন আসবাবপত্র তৈরি করতে, হ্যাঁ, খাট, আলমারি, শোকেস, এই ধরনের ওয়ার্ডরোব, এগুলো তৈরি করতে, হ্যাঁ, বলা হয়, তো করা হয়। জীববৈচিত্র্যের গুরুত্ব এই ক্ষেত্রে অপরিসীম। এছাড়া রজন আছে, রজন আমাদের পাইন গাছের রজন নালীতে যে রজন থাকে সেটা বার্নিশ শিল্পে রং তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া মোম, মৌমাছির চাক থেকে প্রাপ্ত মোম কি হয় না, মোম শিল্পের ক্ষেত্রে অপরিহার্য একটা অঙ্গ। এছাড়া প্রাণীদের ক্ষেত্রে যেরকম এই যে আমরা প্রবাল পড়েছি, মুক্ত পড়েছি, তো প্রবাল, মুক্ত এগুলো শৌখিন গয়নাগাটি প্রস্তুত করতে ব্যবহৃত হয়, বা সামুদ্রিক ঝিনুক থেকে সৃষ্ট মুক্ত রত্ন হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, এইরকম বিভিন্ন রয়েছে। তারপরে ধরো প্রাণীদের মধ্যে থেকে যেরকম ভেড়ার হচ্ছে উল, পশম, মানে উল যেটা আছে সেটা বিভিন্ন শীতের যে জামা কাপড়, পোশাক তৈরিতে ব্যবহৃত হয়। তো নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে বিনোদন বা ভ্রমণের ক্ষেত্রেও জীববৈচিত্র্যের গুরুত্ব রয়েছে। যেরকম পশু পাখি, তাদেরকে দেখলে যে আমরা অনাবিল আনন্দ অনুভব করি। এই যে ধরো চিড়িয়াখানায় আমরা ভ্রমণ করতে যাচ্ছি, না আমরা দার্জিলিং ভ্রমণ করব, তার যে প্রাকৃতিক নৈসর্গিক যে দৃশ্য, সেই দৃশ্য দেখলে মন অভিভূত হয়ে যায়। তো এই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার জন্য, আহরণ করার জন্য আমরা জঙ্গলে ঘুরতে যাই, আমরা পাহাড় পর্বতে, সমুদ্রে ঘুরতে যাই। তো এই রকম বিভিন্ন বিনোদন গুরুত্ব বা ভ্রমণের দিক থেকেও এর গুরুত্ব রয়েছে। নেক্সট হচ্ছে বিভিন্ন জীবেদের পারস্পরিক নির্ভরশীলতা। যেরকম খাদ্য খাদক সম্পর্ক। তো খাদ্য খাদক সম্পর্ক হচ্ছে যে একটা খাদ্য শৃঙ্খল, যেরকম এই জীববৈচিত্র্যের ক্ষেত্রে খাদ্য শৃঙ্খলে জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। যেরকম ধরো ঘাস, এদেরকে উৎপাদক বলা হয়। কেন না, এরা নিজেরাই নিজেদের দেহে খাদ্য তৈরি করতে পারে। সবুজ উদ্ভিদ, ঘাস, শেখায় ঘাসকে কে খায়, ঘাস ফড়িং। ঘাস ফড়িং ঘাসকে খাদ্য হিসেবে ব্যবহার করছে। একে বলা হয় প্রথম শ্রেণীর খাদক। ঘাস ফড়িংকে কে খায়, ব্যাঙ। ব্যাঙকে কে খায়, সাপ। সাপকে কে খায়, ময়ূর। তো একে বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল, খাদ্য শৃঙ্খল কাকে বলে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। আমি খাদ্য শৃঙ্খল থেকে নেক্সট ক্লাসে আলোচনা করব। শুধু একটুখানি জেনে রাখো, তার মানে উৎপাদক প্রথম শ্রেণীর খাদক, ব্যাঙ হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক, সাপ হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক, আর ময়ূর হচ্ছে সর্বোচ্চ খাদক। তাহলে এই খাদ্য শৃঙ্খল হচ্ছে যে উৎপাদক থেকে শুরু করে ক্রম পর্যায়ে খাদ্য খাদক সম্পর্কিত বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তি প্রবাহের একমুখী ধারাবাহিক পদ্ধতিকে বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল।
তো এই বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে খাদ্য শৃঙ্খলের ভূমিকা রয়েছে, যার মধ্যে জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। তাহলে নেক্সট হচ্ছে শিল্প সাহিত্যেও এর প্রভাব রয়েছে। এই যে আমরা বিভিন্ন রকম উপন্যাস পড়ি, যে তোমার পথের পাঁচালী বা তোমার অপুর সংসার, এই ধরনের যে সমস্ত পড়ি, যে গ্রামীণ যে আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য, বা কোনো গল্পতে বাঘ পড়ছি, সিংহ পড়ছি, হাতি, হরিণ, এগুলো কিন্তু জীববৈচিত্র্যের জন্য। তাহলে শিল্প সাহিত্যেও এর প্রভাব রয়েছে। নেক্সট ক্লাসে আমরা এই জীববৈচিত্র্যের গুরুত্ব অর্থাৎ বাস্তুতন্ত্র খাদ্য শৃঙ্খল থেকেই আবার আলোচনা করব। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তাই আমি এখানেই শেষ করলাম। আবার এটা আমি রিপিটেশন করব এখান থেকে। তো যেরকম আমি একটা কোশ্চেন দিই ভিডিও শেষে, আজকেও বলবো যে বায়োডাইভার্সিটি কথাটি প্রথম কে প্রবর্তন করেন বা কে প্রচলন করেন বায়োডাইভার্সিটি কথাটি। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।